চলো তাহলে আমরা এখন কোষ বিভাজন চ্যাপ্টারের দিকে আগাই। কোষ বিভাজনের জাস্ট কয়েকটা এমসিকিউ আছে, বাট চ্যাপ্টারটা ছোট হলেও চ্যাপ্টারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাদের অনেক এমসিকিউ কিন্তু এই চ্যাপ্টারটা থাকে। দেখো, কোষ বিভাজনের মধ্যে আমাদের প্রথম যে এমসিকিউটা চলে আসে, সেই এমসিকিউটা হচ্ছে বিভাজন ক্ষমতা নেই কোন কোষে। এই বিভাজন ক্ষমতা নেই কোন কোষে, এই প্রশ্নটা হচ্ছে যে ওইরকম টাইপের প্রশ্ন। অর্থাৎ আমরা যে দেখলাম না কোষ ওই গঠন চ্যাপ্টারের মধ্যে, যে নিচের কোনটি একাধিক নিউক্লিয়াস বিশিষ্ট, আবার নিচের কোনটি নিউক্লিয়াস নাই, এই টাইপের একটা প্রশ্ন হচ্ছে বিভাজন ক্ষমতা নাই কোন কোষে, অর্থাৎ কোন কোষ বিভাজিত হয় না। দেখো, স্নায়ু কোষ বিভাজিত হয় না, স্নায়ু কোষ কখনোই বিভাজিত হয় না। এবার একটা বড় কারণ হচ্ছে স্নায়ু কোষে কি নাই, স্নায়ু কোষে হচ্ছে সেন্ট্রোজোম নাই। তো সেন্ট্রোজোম না থাকার কারণে স্নায়ু কোষ কিন্তু সহজে কি হতে পারে না, বিভাজিত হইতে পারে না। দেহ কোষ বিভাজিত হয়। দেহ কোষ কোন প্রক্রিয়া বিভাজিত হয়, দেহ কোষ মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হয়। এন্ড জন্ম মাতৃকোষ কি প্রক্রিয়া বিকশিত হয়, জন্ম মাতৃকোষ মিওসিস প্রক্রিয়া বিকশিত হয়। ওকে। আবরণী কোষ দেহ কোষের মধ্যেই পড়ে, সুতরাং সে মাইটোসিস পদ্ধতিতে কি করবে, বিভাজন করবে। ওকে। নিচের কোনটিতে আমাইটোসিস প্রক্রিয়া কোষ বিভাজিত হয়, মনে রাখবা। এক কোষী এক কোষী এবং প্রকৃত কোষী যারা আছে তারা ম্যাক্সিমামই হচ্ছে মাইটোসিস অ্যামাইটোসিস প্রক্রিয়া বিভাজিত করে। প্রথমত এক কোষী হইতে হবে, তারপর হচ্ছে প্রকৃত কোষী হইতে হবে। অপ্রকৃত কোষ যেটা, অর্থাৎ আদি কোষে কিন্তু মাইটোসিস হয় না, আদি কোষে কিন্তু অ্যামাইটোসিস হয় না, আদি কোষে হয় দ্বি বিভাজন বা বাইনারি ফিশন। আমরা মজিদ চ্যাপ্টারে আরো জানবো। তাহলে নিচের কোনটিতে অ্যামাইটোসিস প্রক্রিয়া কোষ বিভাজন হয়, এখানে তাহলে আমাদের একটা এক কোষী জীব খুঁজতে হবে, সেটা হবে হচ্ছে ইস্ট। মশ বহুকোষী, সেটা হবে না আনসার। ফার্ন বহুকোষী আনসার হবে না। ভাইরাসের ক্ষেত্রে তো এরকম কোনো কোষ বিভাজন দেখাই যায় না, তাহলে আনসার হবে ইস্ট। ইস্টের পাশাপাশি আরো জেনে রাখো অ্যামিবা। ইস্টেও হয়, অ্যামিবাও হয়। কি প্রক্রিয়া বিভাজন, অ্যামাইটোসিস প্রক্রিয়া বিভাজন হয়। অ্যামাইটোসিস প্রক্রিয়া আরো একটা বিভাজন আছে, বাট আমাদের এই এগ্রি ভর্তি পরীক্ষার জন্য আমাদের এই ইস্ট অ্যামিবা এগুলো জানলে কিন্তু আমাদের চলবে। আর যেটা জানবো যে ব্যাকটেরিয়ার কোষ বিভাজন, এটা হচ্ছে দ্বিবিভাজন। মনে রাখবা, ব্যাকটেরিয়ার যে বিভাজন, ব্যাকটেরিয়ার বিভাজনটাকে আমরা বলে থাকি হচ্ছে দ্বিবিভাজন বা দ্বিভাজন। ইংলিশে এটাকে বলা হয় বাইনারি ফিশন। ইংলিশে এটাকে বলা হয় বাইনারি ফিশন। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এটা বাইনারি ফিশন আর অ্যামাইটোসিসের মধ্যে কিন্তু পার্থক্য আছে, বাট অনেকটা কাছাকাছি, বাট পার্থক্য আছে। আচ্ছা, অ্যামাইটোসিস কোষ বিভাজনের প্রধানতম কাজ কি, মাইটোসিস কোষ বিভাজনের প্রধান কাজ কি, মনে রাখবা। অ্যামাইটোসিস, আমাদের তিনটা কোষ বিভাজন আছে, একটা হচ্ছে অ্যামাইটোসিস। অ্যামাইটোসিসের নাম হচ্ছে ডিরেক্ট সেল ডিভিশন। ডিরেক্ট সেল ডিভিশন, ডিরেক্ট সেল ডিভিশন, মানে এটা জাস্ট সংখ্যা বৃদ্ধির কাজে ব্যবহার হচ্ছে, এক কোষে জীবের সংখ্যা বৃদ্ধির কাজে ব্যবহার হচ্ছে। মাইটোসিস কোষ বিভাজন, মনে রাখবা, মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে দৈহিক বৃদ্ধি। মাইটোসিস কোষ বিভাজনের কাজ হচ্ছে দৈহিক বৃদ্ধি, অর্থাৎ দেহের যখন বৃদ্ধি করার সংক্রান্ত কিছু আসে তখন মাইটোসিস হয়। আর তারপর আছে মিওসিস। মিওসিস কেন হয়, জনন কোষ তৈরি করার জন্য, জনন কোষ সৃষ্টি। মিওসিস কোষ বিভাজন কেন হয়, জনন কোষ সৃষ্টির জন্য, অর্থাৎ শুক্রাণু নির্মাণ তৈরি করার জন্য। তো এখানে মাইটোসিসের কোষ বিভাজনের কথা যেহেতু বুঝতে, আনসারটা হবে দেহ। আনসারটা কি হবে, আনসারটা হবে হচ্ছে জীবদের কোষের সংখ্যা বৃদ্ধি করা, জীবদের কোষের সংখ্যা বৃদ্ধি করা। ইন্টারফেস কার অংশ, দেখো আমাদের কোষ চক্রকে তিনটা অংশে ভাগ করা যায়, কোষের সৃষ্টি, কোষের বৃদ্ধি আর কোষের বিভাজন। এই তিনটা অংশে একটা কোষের চক্রকে ভাগ করা হয়, কোষের সৃষ্টি, কোষের বৃদ্ধি এবং কোষের বিভাজন। এটাকে আমরা কি বলি, এটাকে আমরা কোষ চক্র বলি। এটাকে আমরা কি বলি, কোষ চক্র। কোষ চক্র কে প্রস্তাব করছে এটা আমাদের জানতে হবে। কোষ চক্র কে প্রস্তাবনা করছে, কোষ চক্র প্রস্তাবনা করছে বিজ্ঞানী হাওয়ার্ড এবং বিজ্ঞানী হাওয়ার্ড এবং প্যান, এই দুজন বিজ্ঞানী কোষ চক্রকে প্রস্তাবনা করছে। তো কোষের সৃষ্টি, কোষের বৃদ্ধি আর কোষের বিভাজন, এই পুরো জিনিসটাকে আবার তুমি দুইটা অংশে ভাগ করতে পারবা। একটা হচ্ছে এম ফেস, যেখানে কোষের 5 থেকে 10% টাইম অতিবাহিত হবে একটা কোষের লাইফ সাইকেলে, এখানে কোষটা বিভাজিত হবে। আর বাকি যে পার্টটুকু আছে, বাকি পার্টটুকু হচ্ছে ইন্টারফেস। বাকি পার্টটুকু হচ্ছে কি, ইন্টারফেসকে কোষ 90 থেকে 95% টাইম অতিবাহিত করে। তাহলে কোষের বাকি 90 থেকে 95% টাইম হচ্ছে সেই ইন্টারফেস কি, এটা হচ্ছে প্রস্তুতিমূলক দশা। এখানে কোষা প্রস্তুতি নেয় পরবর্তী বিভাজনের জন্য। বিভাজন কত হয়, এম ফেসের মধ্যে হয়। আচ্ছা, এম ফেসকে আবার যদি মাইটোসিস ফেজও বলে থাকি, তাহলে এখানে আবার দুইটা অংশ আমরা ঠিক করতে পারবো। একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস যেখানে নিউক্লিয়াসের বিভাজন হবে, আরেকটা হচ্ছে সাইটোকাইনেসিস যেখানে সাইটোপ্লাজমের বিভাজন হবে। তাহলে এম ফেসকে আমরা দুটো অংশে ভাগ করতেছি। একটা অংশে নিউক্লিয়াসের বিভাজন হচ্ছে, ওটাকে আমরা ক্যারিওকাইনেসিস বলতেছি। আর একটা অংশে সাইটোপ্লাজমের বিভাজন হচ্ছে, এটাকে আমরা সাইটোকাইনেসিস বলতেছি। আচ্ছা, বাকি যেটুকু থাকবে এর মধ্যে প্রথমটার নাম হচ্ছে গ্যাপ ওয়ান ফেস, দ্বিতীয়টার নাম হচ্ছে এস ফেস, আর তৃতীয়টার নাম হচ্ছে গ্যাপ টু ফেস। গ্যাপ ওয়ান ফেজ টাইম লাগে 30 থেকে 40%। এস ফেজে টাইম লাগে এস ফেজে টাইম লাগে 40 থেকে 50%, আর গ্যাপ টু ফেজে টাইম লাগে 10 থেকে 20%। এইটুকু হচ্ছে ইন্টারফেসের অবস্থা। ইন্টারফেসকে আবার তিনটা অংশে ভাগ করা হচ্ছে, জি ওয়ান বা গ্যাপ ওয়ান ফেজ, এস ফেজ এবং জি টু ফেজ। এবং এগুলোর মধ্যে কি কি হয় আমি সংক্ষেপে একটু বলে দিই। জি ওয়ান ফেজে গ্রোথ ফ্যাক্টর এসে কাজ করা শুরু করে। এখানে সাইক্লিন সিডিকে যৌগ তৈরি হয়। এখানে সাইক্লিন অ্যাক্টিভ হয়, সাইক্লিন কাজ করা শুরু করে। এখানে
প্রোটিনের ফসফোরাইলেশন হয়, এখানে প্রোটিনের ফসফোরাইলেশন হয় শক্তি তৈরি করার জন্য। এবং এখানে আর কি কি হয়, এখানে ডিএনএ থেকে ডিএনএ তৈরি করার জন্য অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশনের জন্য কাঁচামাল সংগ্রহ হয়, ডিএনএ রেপ্লিকেশনের কাঁচামাল সংগ্রহ হয়। তাহলে মেইন কথা মনে রাখবা, সাইক্লিন সিডিকে তৈরি হয় এবং ডিএনএ রেপ্লিকেশনের কাঁচামাল তৈরি হয়। এস ফেজে কি হয়, এস ফেজে হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন হয়, এস ফেজে হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন হয়, কথাটা খুবই গুরুত্বপূর্ণ। এস ফেজে কি হয়, ডিএনএ রেপ্লিকেশন হয়, অর্থাৎ একটা ডিএনএ থেকে একটা ডিএনএ তৈরি হয় এবং পাশাপাশি হিস্টোন প্রোটিন তৈরি হয়, পাশাপাশি কি তৈরি হয়, হিস্টোন প্রোটিন তৈরি হয়। ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয় এবং কি হয়, হিস্টোন প্রোটিন তৈরি হয়। জি টু ফেজে কি হয়, জি টু ফেজে মাইক্রোটিবিউল তৈরি হয়, জি টু ফেজে কি হয়, মাইক্রোটিবিউলস কোষ কঙ্কাল তৈরি হয়। জি টু ফেজে অনেক শক্তি উৎপাদন হয়, অনেক শক্তি কি হয়, উৎপাদন হয়। জি টু ফেজে কি হয়, জি টু ফেজে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর আসে, এমপিএফ। এই এমপিএফ আসলে কোষটা বিভাজনের জন্য প্রস্তুত হয়। এখানে থেকে কি মনে রাখবা, মাইক্রোটিবিউল তৈরি হয়, মাইক্রোটিবিউল তৈরি হয় যাতে করে স্পিন্ডল যন্ত্র তৈরি হতে পারে, অনেক শক্তি উৎপাদন হয় যাতে করে বিভাজনের কাজে লাগাইতে পারে, এবং সবশেষে যখন ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর আসে তখন কোষটা বিভাজিত হয়। তাহলে এই ঘটনাগুলো ঘটে হচ্ছে আমাদের এই টোটাল পুরো কোষ চক্রের ইন্টারফেসের মধ্যে। ইন্টারফেস কার অংশ, ইন্টারফেস অ্যাকচুয়ালি কোষ চক্রের অংশ। ইন্টারফেস কার অংশ, ইন্টারফেস কোষ চক্রের অংশ। তাহলে পুরোটা বলে দিলাম, এখান থেকে যদি কোনো প্রশ্ন আসে তুমি আনসার করতে পারবা। আচ্ছা, কোষ চক্র নিয়ন্ত্রণকারী কিছু বাহ্যিক উদ্দীপনা আছে, কিছু অভ্যন্তরীণ উদ্দীপনা আছে, এগুলো জানতে হবে। কোষ চক্র নিয়ন্ত্রণকারী অভ্যন্তরীণ উদ্দীপনা কোনটা, কোষ চক্র নিয়ন্ত্রণকারী অভ্যন্তরীণ উদ্দীপনা হচ্ছে সাইক্লিন সিডিকে যৌগ। সাইক্লিন সিডিকে কোষ চক্রের অভ্যন্তরীণ উদ্দীপনা হিসেবে বলা হয়ে থাকে। আর কোষ 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 বিভাজনের বা কোষ চক্র চালানোর বাহ্যিক উদ্দীপনা কাকে বলা হয়, কোষ চক্র বা কোষ বিভাজন চালানোর বাহ্যিক উদ্দীপনা বলা হয় গ্রোথ ফ্যাক্টরকে এবং বিভিন্ন হরমোনকে, যারা বাহ্যিকভাবে উদ্দীপনা দেয়। ঠিক আছে, গ্রোথ ফ্যাক্টরের বিভিন্ন হরমোন হচ্ছে বাহ্যিক উদ্দীপনা, সাইক্লিন সিডিক হচ্ছে অভ্যন্তরীণ উদ্দীপনা। দেখো, কোষ চক্রের সংশ্লেষণ দশায় কতটুকু সময় ব্যয় হয়, সংশ্লেষণ দশা বলতে আসলে এস ফেজ কে ইন্ডিকেট করা হয়েছে। এস ফেজে কতটুকু টাইম লাগে, 40 থেকে 50% টাইম লাগে। তো 40 থেকে 50 অপশনে নাই, আনসারটা 30 থেকে 50 হবে। তোমরা জেনে রাখো 40 থেকে 50 থাকলে ওটা আনসার হবে, 30 থেকে 50 থাকলে বা 40 থেকে 50 থাকলে এস ফেজের মধ্যে থাকবে। জি ওয়ান ফেজে 30 থেকে 40, আর জি টু ফেজে 10 থেকে 20। কোন কোন দশায় ডিএনএ অনুলিপন সম্পন্ন হয়, এটা আমরা অলরেডি জেনে গেছি, এস দশায়। কোন দশায়, এস দশায়। এস দশায় কি হয়, ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়। কোষ বিভাজনের সময় সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলা হয়, সাইটোকাইনেসিস বলা হয়। তাহলে যদি বলা হয় কোষ বিভাজনের সময় নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়, তাহলে আনসার হবে ক্যারিওকাইনেসিস। মাইটোসিসের কোন পর্যায়ে ক্রোমোজোম দুটি ক্রোমাটিডে ভাগ হয়। আসো, আমরা মাইটোসিসের ক্যারিওকাইনেসিসের যে ধাপগুলো আছে এগুলো সম্পর্কে একটু জানি। প্রথম ধাপটার নাম হচ্ছে প্রোফেজ, তারপরে ধাপটার নাম হচ্ছে প্রো মেটাফেজ, তারপর 3 নাম্বার ধাপ হচ্ছে মেটাফেজ, 4 নাম্বার ধাপ হচ্ছে অ্যানাফেজ, আর 5 নাম্বার ধাপ হচ্ছে টেলোফেজ। দেখো, একটা পেজের মধ্যে আমি সবকিছু লিখে দেবো এবং দেখো এখান থেকে তোমার কমন পেয়ে গেছে ইনশাল্লাহ। প্রোফেজের মধ্যে মনে রাখবা পানি বিয়োজন, পানি বিয়োজন শুরু হয়, পানি বিয়োজন শুরু হয়। কোষটা ক্রোমোজোম গুলো খাটো এবং মোটা হয়, কোষের ক্রোমোজোম গুলো খাটো মোটা হয়। তারপরে দৃষ্টিগোচর হয়, ক্রোমোজোম গুলো কি হয়, দৃষ্টি গোচর হয় এবং রং ধারণ ক্ষমতা বাড়ে, রং ধারণ ক্ষমতা বাড়ে। এই পর্যায়ে ক্রোমাটিন গুলো ক্রোমোজোম হয়ে যায়, এই পর্যায়ে ক্রোমাটিন গুলো কি হয়ে যায়, ক্রোমোজোম হয়ে যায়, ক্রোমাটিন গুলো কি হয়ে যায়, ক্রোমোজোম হয়ে যায়। আর কি হয়, আর কি ঘটে, এই পর্যায়ে একদম শেষের দিকে, এই পর্যায়ে একদম শেষের দিকে, এই পর্যায়ের একদম শেষের দিকে ক্রোমোজোম গুলো ক্রোমাটিডে পরিণত হয়, ক্রোমোজোম গুলো ক্রোমাটিড হয়ে যায়, ক্রোমাটিড হয়। এটা ভালো করে মনে রাখবা। এই পর্যায়ে শেষের দিকে ক্রোমোজোম গুলো কি হয়ে যায়, ক্রোমাটিড হয়ে যায়। ক্রোমেটাফেজে কি হয়, ক্রোমেটাফেজে খুবই গুরুত্বপূর্ণ কথা, ক্রোমোজোমাল ড্যান্স, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। ক্রোমোজোমাল ড্যান্স বা ক্রোমোজোমীয় নৃত্য, এবং নৃত্য করতে করতে সবগুলো কোন অঞ্চল আসা শুরু করে, বেশি অঞ্চল আসা শুরু করে। পাশাপাশি কি হয়, স্পিন্ডল যন্ত্র তৈরি হয়, স্পিন্ডল যন্ত্র গঠন হয়। স্পিন্ডল যন্ত্রে স্পিন্ডল তন্তু যেটা কিনা সেন্ট্রোমিয়ারের সাথে কানেক্ট হয় ওটাকে বলা হয় আকর্ষণীয় তন্তু, ওটাকে কি বলা হয়, আকর্ষণী তন্তু। স্পিন্ডল তন্তু কি করে, সেন্ট্রোমিয়ারের সাথে কানেক্ট করে। বাট সব স্পিন্ডল তন্তুকে সেন্ট্রোমিয়ারের সাথে কানেক্ট করতে পারে, সবাই তো আর পারে না। যেহেতু সবাই পারে না, যে পারে তাকে বলা হয় আকর্ষণীয় তন্তু বা ট্রাকশন তন্তু। আর একটা কথা মনে রাখবা, যা কিছু মধ্যে সব এখানে বিলুপ্ত হয়ে যাবে, যা কিছু সব এখানে বিলুপ্ত হয়ে যাবে। অর্থাৎ নিউক্লিয়ার মেমব্রেন সেও বিলুপ্ত এবং নিউক্লিওলাস সেও বিলুপ্ত, নিউক্লিওলাস বিলুপ্ত। যা কিছু আছে সব বিলুপ্ত হয়ে যাবে কোন ধাপে, প্রোমেটাফেজ ধাপে, এটা মাথায় রাখবা। যার কারণে মেটাফেজ ধাপে এদেরকে আর দেখা যায় না।
বইয়ে লেখা আছে মেটাফেজ ধাপে দেখা যায় না, তার মানে কি তার আগে বিলুপ্ত হয়ে গেছে, তার মানে এই ধাপে সবাই বিলুপ্ত। তাহলে এই ধাপে কি হবে, মেটাকাইনেসিস হবে, এটা ভালো করে মনে রাখবা। মেটাকাইনেসিস কোন ধাপে হয়, মেটাকাইনেসিস কোন ধাপে হয়, মেটাকাইনেসিস মেটাফেজ ধাপে হয়। কেন, মেটাকাইনেসিস মানে কি সব বিষুবীয় অঞ্চলে আসা, সবাই কোন অঞ্চলে চলে আসবে, বিষুবীয় অঞ্চলে চলে আসবে। ক্রোমোজোম গুলো বিষুবীয় অঞ্চলে আসাকে কি বলা হয়, মেটাকাইনেসিস বলা হয়। মেটাকাইনেসিস কোন ধাপে ঘটে, মেটাফেজ ধাপে ঘটে। সর্বাধিক খাটো মোটা হয়, সর্বাধিক সর্বাধিক খাটো মোটা কোন ধাপে হয়, ভালো করে মনে রাখবা। সর্বাধিক খাটো মোটা কোন ধাপে হয়, মেটাফেজ ধাপে হয়। লাস্টে দিয়ে এই ধাপে শেষে দিয়ে কি হয়, সেন্ট্রোজোম বিভক্ত হয়, সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়। এই ধাপে শেষে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়, এই ধাপে শেষে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়, এটা মাথায় মনে রাখবা। এই ধাপে কিন্তু অপত্য সেন্ট্রোমিয়ার তৈরি হয়, অপত্য ক্রোমোজোম না। অপত্য ক্রোমোজোম তৈরি হয় অ্যানাফেজ ধাপে। অ্যানাফেজ ধাপে কি হয়, অপত্য ক্রোমোজোম তৈরি হয়, মনে রাখবা। আর কোন ধাপে অপত্য ক্রোমোজোম তৈরি হয়, অ্যানাফেজ ধাপে অপত্য ক্রোমোজোম হয়। এবং VLJI আকার ধারণ করে মেরুর দিকে গমন করে। কোন দিকে গমন করে, মেরুর দিকে গমন করে। তাহলে কি হয়, অ্যানাফেজ ধাপে VLJI আকার ধারণ করে, কোন দিকে গমন করে, মেরুর দিকে গমন করে। ভি কে বলা হয় মেটাসেন্ট্রিক, এল কে বলা হয় সাবমেটাসেন্ট্রিক, জে কে বলা হয় অ্যাক্রোসেন্ট্রিক, আর আই কে বলা হয় টেরোসেন্ট্রিক, ভালো করে মনে রাখবা। এবং এইভাবেই কিন্তু অপত্য ক্রোমোজোম তৈরি হয়। অর্থাৎ প্রথম দিকে যদি ক্রোমোজোম 4টা থাকে, এই ধাপে 8টা ক্রোমোজোম হয়ে যাবে, 4টা যাবে একদিকে, 4টা যাবে আরেক দিকে, যেরকম দুই দিকে 4টা করে পাওয়া যাবে। তাহলে মেটাফেজ ধাপে কিন্তু অপত্য সেন্ট্রোমিয়ার তৈরি হয়, আর এখানে কিন্তু অপত্য ক্রোমোজোম তৈরি হয়, ভালো করে মনে রাখবা। এইখানে এসে আর কিছু বিলুপ্ত হয় না, কারণ এর আগে সবকিছু বিলুপ্ত হয়ে যাবে মেটাফেজ ধাপে। টেলোফেজ ধাপে কি হয়, প্রোফেজের উল্টা, মনে রাখবা, প্রোফেজের উল্টা, প্রোফেজের উল্টা, এই একটা কথা যথেষ্ট, প্রোফেজের উল্টা। অর্থাৎ কি হবে, পানি আবার যুক্ত হবে, পানির জন্য ঘটবে, ক্রোমোজোম গুলো আবার পেঁচিয়ে ক্রোমাটিন হয়ে যাবে, রং ধারণ ক্ষমতা আস্তে আস্তে চলে যাবে, এর আস্তে আস্তে দৃষ্টিগোচর আর থাকবে না, সবগুলো আবার ক্রোমাটিন হয়ে যাবে। সব কি হয়ে যাবে, ক্রোমাটিন হয়ে যাবে, ক্রোমোজোম গুলো আবার ক্রোমাটিন হয়ে যাবে, অর্থাৎ প্রোফেজের উল্টা। এবং এই ধাপের শেষেই কোষ প্লেট তৈরি হওয়া শুরু করবে। এখানে কিন্তু কোষ প্লেট তৈরি হওয়া শুরু করবে, মনে রাখবো। প্রশ্ন যদি আসে কোষ প্লেট তৈরি সূচনা কখন হয়, টেলোফেজ ধাপেই কিন্তু হয়ে যায়। অর্থাৎ সাইটোকাইনেসিসের সূচনা কোথায় হয়ে যায়, টেলোফেজ ধাপেই কিন্তু হয়ে যায়। তাহলে সবগুলো সামারি আমি এখানে বলে দিলাম, পুরোটা এখানে বলে দিলাম। আগলে আবার পিছনে যে দেখো, আবার ব্যাকে দেখে আসো, তাহলে এখানে যা যা আসতে পারে সবকিছু দেওয়া আসবে। প্রশ্ন ছিল মাইটোসিসের কোন পর্যায়ে ক্রোমোজোম দুটো ক্রোমাটিডে ভাগ হয়, আনসার হচ্ছে প্রোফেজ, আনসার হচ্ছে প্রোফেজ। ক্রোমাটিডের কথা বললে প্রোফেজ। ক্রোমোজোমের নৃত্য কোন ধাপে দেখা যায়, প্রোমেটাফেজ। ক্রোমোজোমাল ডান্স কোন ধাপে দেখা যায়, প্রোমেটাফেজ। মেটাকাইনেসিস ঘটে কোন পর্যায়ে, মেটাফেজ। মেটাকাইনেসিস হয় কোন পর্যায়ে, মেটাফেজ। এখানে অপশন দেখার দরকার নেই, তুমি এখানে 4টা অপশন খুঁজতে যাবে না, মনে রাখবা। অ্যাডমিশন টেস্টে 4টা অপশন থেকে আনসার বের করা ব্যাক প্র্যাকটিস, প্র্যাকটিস কোনটা করতে হবে। তো তুমি আনসার যাবো সেটাকে খুঁজবা, মানে কি করে 4টা অপশন পরে, 4টা অপশন পরে দেখার চেষ্টা করে যে কোনটা ঠিক। এটা ভুল প্রসেস, তোমাকে জানতে হবে যে মেটাকাইনেসিস কোন ধাপে ঘটে, মেটাকাইনেসিস মেটাফেজ ধাপে ঘটে, এটা আমি জানি। আমি ওই অপশনটাকে খুঁজবো, আমি 4টা অপশন দেখে আমার ঘাটার দরকার নাই, ঠিক আছে। পরের প্রশ্ন, কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোম গুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে, মেটাফেজ। এটাকে মেটাকাইনেসিস বলা হয়। মেটাফেজ ধাপে সব বিষুবীয় অঞ্চলে চলে যায়। তুমি আগে আনসার জানতে হবে, তুমি আনসার খুঁজবা। কোন বিভাজনের পর্যায়ে ক্রোমোজোম গুলো VLJ আকার ধারণ করে, আমরা জানি অ্যানাফেজ। অ্যানাফেজ কে গতি পর্যায়ে বলা হয়, জানতে হবে। অ্যানাফেজ কে কি পর্যায়ে বলা হয়, অ্যানাফেজ কে গতি পর্যায়ে বলা হয়। কি পর্যায়ে, গতি পর্যায়ে, অ্যানাফেজ কে বলা হয় গতি পর্যায়ে। তারপরে প্রশ্ন, অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম কোন আকৃতি, VLJI। জে, জে হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম, জে হচ্ছে কি ক্রোমোজোম, অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম। ভি কি, ভি হচ্ছে মেটাসেন্ট্রিক। আই কি, আই হচ্ছে টেলোসেন্ট্রিক। এল কি, সাব মেটাসেন্ট্রিক। এ আর জে হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক, জে হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক, জানতে হবে। ওকে। তারপরে প্রশ্ন, জেনেটিক্যালি নিয়ন্ত্রিত কোষের মৃত্যু। দেখো কোষের মৃত্যু দুই ধরনের, কোষের মৃত্যু দুই ধরনের, একটা হচ্ছে অ্যাপোপ্টোসিস, আর একটা হচ্ছে নেক্রোসিস। দেখো যদি জেনেটিক্যালি নিয়ন্ত্রিত হয় তাহলে এটা হবে অ্যাপোপ্টোসিস, জেনেটিক্যালি নিয়ন্ত্রিত হলে এটাকে বলা হবে অ্যাপোপ্টোসিস। আর যদি বিষাক্ততার কারণে মৃত্যু হয়, যদি বিষাক্ততার কারণে মৃত্যু হয় তখন সেটাকে বলা হয় নেক্রোসিস। বিষাক্ততার কারণে কোষ মারা গেছে তাহলে নেক্রোসিস, আঘাতপ্রাপ্ত হয়ে কোষ মারা গেছে নেক্রোসিস, বিষক্রিয়ার কারণে কোষ মারা গেছে নেক্রোসিস। বাট একটা কোষ আগে থেকে ঠিক করা যায় এতদিন পর মারা যাবে, যেমন লোহিত রক্তকণিকা আগে থেকে ঠিক করা 120 দিন পর পর মারা যাবে। আমাদের স্কিনের কোষ প্রতিনিয়ত ড্যামেজ হচ্ছে, আমাদের ক্ষুদ্রান্ত বৃহদান্ত্রের কোষ প্রতিনিয়ত ড্যামেজ হচ্ছে, এগুলো হচ্ছে অ্যাপোপ্টোসিস। আমাদের ভ্রূণ অবস্থায় আঙ্গুলগুলো লাগানো ছিল, সেগুলো এখন পৃথক হয়ে গেছে, এই কোষগুলো যে মারা গেছে, কি প্রক্রিয়া, অ্যাপোপ্টোসিস প্রক্রিয়া। তাহলে জেনেটিক্যাল মৃত্যু অ্যাপোপ্টোসিস, বিষাক্ততার মৃত্যু নেক্রোসিস। মনে রাখবা নেক্রোস মানে বিষ, এবার মনে রাখবা, ঠিক আছে। আর অ্যাপোপ্টোসিস মনে রাখার টেকনিক গুলো দিই। আমার জীবতত্ত্ব বিবর্তন চ্যাপ্টারে একটা করছি না, যে দ্বৈত প্রজন্ম অ্যাপিস্টেসিস, অ্যাপিস্টেসিস নামের সাথে কাছাকাছি কি আছে, অ্যাপোপ্টোসিস। তাহলে অ্যাপিস্টেসিস আমরা কই পড়ছিলাম, জীবতত্ত্ব বিবর্তন চ্যাপ্টারে পড়ছিলাম। তাহলে অ্যাপোপ্টোসিস জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু। অ্যাপোপ্টোসিস আর অ্যাপিস্টেসিস এক না, বাট নাম দুটো তো মিলে, এই জন্য আর কি। জেনেটিক্যাল মৃত্যু কি বলা হবে, জেনেটিক্যাল মৃত্যুকে বলা হবে অ্যাপোপ্টোসিস। ওকে। মিউসিস প্রক্রিয়া উৎপন্ন কোষের ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের কেমন হয়, অর্ধেক হয়। মনে রাখবে একটা কথা, N2C1, তার মানে নিউক্লিয়াস দুইবার, ক্রোমোজোম একবার বিভক্ত হয়। কোথায়,
মিওসিস কোষ বিভাজন। মিওসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস দুইবার বিভক্ত হয়, ক্রোমোসোম একবার বিভক্ত হয়। মিওসিস কোষ বিভাজনে কি হয়? চারটি কোষ উৎপন্ন হয়। মিওসিস কোষ বিভাজনে কয়টি কোষ উৎপন্ন হয়? চারটি অপত্য কোষ তৈরি হয়। ক্রোমোসোম কেমন হয়? অর্ধেক হয়। ক্রোমোসোম কেমন হয়? ক্রোমোসোম কেমন হয়? ক্রোমোসোম অর্ধেক হয়। তো মিওসিস কোষ বিভাজনে কয়টি কোষ তৈরি হয়? চারটি কোষ তৈরি হয়। কোষের ক্রোমোসোমের সংখ্যা কেমন হয়েছে? কোষের ক্রোমোসোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়। এই কথাগুলো ভালো করে মনে রাখবা। নিচের কোন কোষ বিভাজন প্রক্রিয়ায় মিওসিস নিচের কোন কোষে মিওসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন হয়? মিওসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন হবে জনন মাতৃকোষে। ভালো করে মনে রাখো, জনন মাতৃকোষ। মিওসিস কোষ বিভাজন মানেই জনন মাতৃকোষ, অন্য কিছু খোঁজা যাবে না, অন্য কিছু অপশন দেখার দরকার নাই। জনন মাতৃকোষ। জনন কোষ দেখে আবার আনসার দিও না, জননাঙ্গ দেখে আনসার দিও না। জননাঙ্গে কোন কোষ বিভাজন হয়? মাইটোসিস বিভাজন হয়। বা জননাঙ্গের জনন মাতৃকোষে কোন বিভাজন হয়? জনন মাতৃকোষে মিওসিস বিভাজন হয়। মিওসিস বিভাজন মানে জনন মাতৃকোষ। আর বাকি যা আছে এগুলোর মধ্যে মাইটোসিসই হয় বেশিরভাগ ক্ষেত্রে। ঠিক আছে, তবে হ্যাঁ, মিওসিস তিন প্রকার মনে রাখবা। একটা হচ্ছে টার্মিনাল মিওসিস, একটা হচ্ছে টার্মিনাল মিওসিস। অর্থাৎ নর্মাল যে মিওসিস এটাকে টার্মিনাল মিওসিস বলা হয়। নর্মাল মিওসিসকে টার্মিনাল মিওসিস বলা হয়। আর একটা হচ্ছে স্পোরিক মিওসিস, আর একটা হচ্ছে কি স্পোরিক মিওসিস। অনেক সময় স্পোর তৈরি হয় না, যেমন পরাগধানীতে, যেমন কোথায় পরাগধানীতে স্পোরিক মিওসিস হয়। তারপরে হচ্ছে আমরা নগ্নবীজের ক্ষেত্রে বলছি সাইকাসে, সাইকাসের ক্ষেত্রে কিন্তু স্পোরিক মিওসিস হয়। অর্থাৎ মিওসিস প্রক্রিয়ায় স্পোর তৈরি হয়, স্পোর থেকে তারপর শুক্রাণু হয়, এই জন্য স্পোরিক মিওসিস। আরেকটা হচ্ছে জাইগোটিক মিওসিস, আরেকটা হচ্ছে কি জাইগোটিক মিওসিস। জাইগোটের মিওসিস হয়। জাইগোটের মিওসিস এটা কাদের ক্ষেত্রে? নিম্ন শ্রেণীর ক্ষেত্রে। এটা নিম্ন শ্রেণীর ক্ষেত্রে, যেমন শৈবাল, যেমন হচ্ছে শৈবাল। তারপরে কিছু ছত্রাক, যেমন হচ্ছে কিছু ছত্রাক। কেন এরকম হয় দেখো, এই প্রাণীগুলা নর্মালি হ্যাপ্লয়েড হয়, এই জীবগুলো নর্মালি হ্যাপ্লয়েড হয়, অর্থাৎ দেহগুলো হ্যাপ্লয়েড। এখন দেখো যখন দুটো শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হয় তখন তারা কি হয়ে যায়? ডিপ্লয়েড হয়ে যায়। এখন জীবের দেহটা তো আসলে কি হ্যাপ্লয়েড, জীবের দেহটা আসলে কি হ্যাপ্লয়েড। তারা কি ডিপ্লয়েড হতে চাবে কখনো? তারা তো ডিপ্লয়েড হতে চাবে না। এই জন্য তারা কি হয়ে যায় আবার, তারা জাইগোট হওয়ার পরে, তাদের জাইগোট গঠন হওয়ার পরে তারপর তারা কি করে? মিওসিস করে। তারা মিওসিসটা কোথায় করে? জাইগোটে করে। কেন জাইগোটে মিওসিস করে? জাইগোটে মিওসিস এই কারণেই করে যেহেতু, কারণ তারা আবার যাতে হ্যাপ্লয়েড অবস্থায় ফিরে আসতে পারে। অর্থাৎ তাদের দেহটাই হচ্ছে হ্যাপ্লয়েড। যেমন ইউরোসিক্স নামে একটা শৈবাল আছে, ইউরোথিক্স নামে একটা শৈবাল আছে, যে শৈবালটা আসলে হ্যাপ্লয়েড। এবং তার ধরো শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হইল, শুক্রাণু ডিম্বাণু মিলিত হলে তো আবার ডিপ্লয়েড হয়ে যাবে। এখন ইউরোথিক্স নর্মালি হ্যাপ্লয়েড থাকে, তাহলে সে ডিপ্লয়েড হলে তো তাদের সমস্যা। তো সে কি করবে? তার জাইগোট তৈরি হওয়ার পর জাইগোটের মধ্যে সে মিওসিস করবে, তারপরে আবার হ্যাপ্লয়েড অবস্থায় চলে আসতে পারে। এই ক্ষেত্রে কিন্তু মিওসিস গুলো কিন্তু জাইগোটেও হচ্ছে, স্পোরের ক্ষেত্রেও হচ্ছে। বা নর্মাল টার্মিনাল মিওসিসটা কোথায় হয়? জনন মাতৃকোষে। নর্মাল টার্মিনাল মিওসিস কোথায় হয়? জনন মাতৃকোষে। তো এটা বুঝে একটু আনসার করবো, হ্যাঁ। জনন মাতৃকোষ থেকে জনন মাতৃকোষে আনসার থাকবে। তবে যদি হ্যাপ্লয়েড উদ্ভিদের ক্ষেত্রে দেখা থাকে, যদি হ্যাপ্লয়েড উদ্ভিদের কথা লেখা থাকে তাহলে হবে জাইগোট। আর যদি লেখা থাকে আবৃতবীজী উদ্ভিদ বা সাইকাস, তাহলে সেক্ষেত্রে হবে কি? স্পোরের ক্ষেত্রে হবে, ডিপ্লয়েড স্পোর হয়ে হ্যাপ্লয়েড স্পোর হবে। মিওসিস বিভাজনের করতে নিউক্লিয়াস দুইবার, ক্রোমোজোম একবার। নিউক্লিয়াস দুইবার, ক্রোমোজোম একবার। কোথায় এটা? নিউক্লিয়াস দুইবার, ক্রোমোজোম একবার, এটা হবে আনসার। নিউক্লিয়াস দুইবার, ক্রোমোজোম একবার। দেখছো আমি আনসার খুঁজছি, আনসার খুঁজতেছি। অলওয়েজ এটা ট্রাই করবা, আনসার খুঁজবা। চারটা অপশন দেখে সঠিক আনসার বের করার দরকার নাই, তুমি অপশন খুঁজবা না, তুমি কি খুঁজবা? আনসার খুঁজবা। আচ্ছা, তারপরে প্রশ্ন, নিম্ন শ্রেণীর উদ্ভিদের জীবের কোথায় মিওসিস ঘটে? নিম্ন শ্রেণীর জীবের কোথায় মিওসিস ঘটে? জাইগোটে ঘটে, শৈবাল, ছত্রাক ইত্যাদি। নিম্নোক্ত কোন মিওসিস বিভাজনের উপদশা নয়? আচ্ছা, মিওসিসের ক্ষেত্রে মনে রাখবা মিওসিস দুই রকমের, মিওসিস দুইটা, মিওসিস এক এবং মিওসিস দুই। এই মিওসিস এক আর মিওসিস দুই এর মাঝখানে আবার কি হয়? মিওসিস এক আর মিওসিস দুই এর মাঝখানে হয় ইন্টারকাইনেসিস। কি হয়? ইন্টারকাইনেসিস। তার আগে কি হয়? ইন্টারফেস। তার আগে কি হয়? ইন্টারফেস। তাহলে এখানে ইন্টারফেসের পরে সঠিক হয়ে যায় মিওসিস একে। মিওসিস একে আবার কি আছে? প্রোফেজ এক, মেটাফেজ এক, অ্যানাফেজ এক, টেলোফেজ এক। আর আমরা যদি মিউসিস দুই এ চলে যাই, মিউসিস দুই এ কি ঘটবে? মিউসিস দুই এর ক্ষেত্রে কি ঘটবে? মিউসিস দুই এর ক্ষেত্রে ঘটবে প্রোফেজ দুই, মেটাফেজ দুই, অ্যানাফেজ দুই, টেলোফেজ দুই। ঠিক আছে, কাহিনী কিন্তু সেম। এখন এর মধ্যে আবার মিউসিস প্রোফেজ একের মধ্যে আবার পাঁচটা উপধাপ আছে, পাঁচটা উপধাপ আছে। লেপটোটিন, জাইগোটিন, লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। এটা গুরুত্বপূর্ণ। আর মেটাফেজ একের মধ্যে একটা ঘটনা ঘটে না, একটা ঘটনা ঘটে না, যার কারণে ক্রোমোজোম অর্ধেক হয়ে যায়। আমরা দেখছিলাম মেটাফেজ ধাপে শেষের দিকে কি হয়েছিল? সেন্ট্রিমিয়ার বিভক্ত হয়েছিল, যার ফলে অ্যানাফেজে এসে যে অপত্য ক্রোমোজোম তৈরি হয়েছিল। এই ঘটনাটা মেটাফেজ ধাপে ঘটে না। অর্থাৎ মেটাফেজ ধাপে ক্রোমোজোম আসলে বিভক্ত হওয়ার মতো কোনো ঘটনা ঘটে না, যার ফলে কি হয়ে যায়? ক্রোমোজোম অর্ধেক হয়ে যায়। অর্থাৎ ক্রোমোজোম হাফ হওয়ার মেন ঘটনাটা কোথায় ঘটে বলো? ক্রোমোজোম হাফ হওয়ার মেন ঘটনাটা কোথায় ঘটে? ক্রোমোজোম হাফ হওয়ার মেন ঘটনাটা মেটাফেজ আগে ঘটে। আর প্রোফেজ একের কয়টা উপধাপ? লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকিনেসিস। এখানে বলছে নিচের কোন নিউক্লিয়াসের উপধাপ নয়?
স্টেটোটিন, স্টেটোটিন কোনো উপধাপ নয়, লেপ্টোটিন উপধাপ, জাইগোটিন উপধাপ, পেকোটিন উপধাপ, বাট স্টেটোটিন নামের কোনো উপধাপ নাই। কোষ বিভাজনের কোন পর্যায়ে সিনাপসিস ঘটে? আচ্ছা, এখন দেখো আমাদের কি কি ছিল? লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। কি কি মনে রাখবো? লেপ্টোটিনে মনে রাখবো, লেপ্টোটিনে বুকেট হয়, অর্থাৎ ফুলের তোড়ার মতো আকার ধারণ করে, ফুলের তোড়ার মতো আকার ধারণ করে, এবং কি দেখা যায়? বহু ক্রোমোমিয়ার দেখা যায়, এবং কি দেখা যায়? বহু ক্রোমোমিয়ার দেখা যায়, এবং কি হয়? পোলারাইজড বিন্যাস তৈরি হয়, পানি কোষে একটা পোলারাইজড বিন্যাস হয়। এই কথাগুলো মনে রাখবা কোথায়? এই কথাগুলো মনে রাখবে লেপ্টোজেনে। এখন তার একটা ব্যাখ্যার দরকার নেই, কারণ 2 দিন পর পরীক্ষা। তাহলে এখান থেকে লেপ্টোজেন থেকে আমাদের কি কি মনে রাখা লাগতেছে? লেপ্টোজেন থেকে মনে রাখতেছে প্রাণী কোষে পোলারাইজ বিন্যাস হয়, বহু ক্রোমোমিয়ার দেখা যায়, বুকেট বা ফুলের তোলার মতো আকার ধারণ করে। জাইগোটিনে কি হয়? জোর বাঁধে। জাইগোটিনে কি হয়? জোর বাঁধে। জাইগোটিনে কি হয়? জোর বাঁধে। কারা? হোমোলোগাস ক্রোমোজোম। কারা? হোমোলোগাস ক্রোমোজোম। হোমোলোগাস ক্রোমোজোম কি বাঁধে? জোর বাঁধে। হোমোলোগাস ক্রোমোজোমের জোর বাঁধার প্রক্রিয়াটাকে বলা হয় সিনাপসিস। হোমোলোগাস ক্রোমোজোমের জোর বাঁধার প্রক্রিয়াকে কি বলা হয়? সিনাপসিস। আর সিনাপসিসের ফলে কি তৈরি হয়? সিনাপসিসের ফলে তৈরি হয় বাইভ্যালেন্ট। সিনাপসিসের পরে কি তৈরি হয়? বাইভ্যালেন্ট। এটা মনে রাখবা। যদি প্রশ্ন আসে বাইভ্যালেন্ট কোন ধাপে তৈরি হয়? জাইগোটিন। যা বাইভ্যালেন্ট কোন প্রক্রিয়ায় তৈরি হয়? সিনাপসিস। সিনাপসিস কোন ধাপ, কোন উপধাপে ঘটে? জাইগোটিন। জোর বাঁধে কোন উপধাপে? জাইগোটিন। এভাবে মনে রাখবা। প্যাকারিনের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ কথা আছে। প্যাকারিনের মধ্যে কি হয়? সর্বপ্রথম গুরুত্বপূর্ণ কথা, প্যাকারিন হচ্ছে ক্রসিং ওভার হয়। দেখবে এই প্রশ্নই তোমার অ্যাডমিশন টেস্টে চলে আসছে। তুমি তো পরীক্ষা দিবা, দেখবে এটাই হয়তো বা চলে আসছে। ক্রসিং ওভার, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। ক্রসিং ওভার কোথায় হয়? প্যাকারিন ধাপে হয়। তারপরে ক্রসিং ওভার কি? দুটো নন সিস্টার ক্রোমাটিনের মধ্যে অংশ বিনিময়। তারপরে কি হয়? টেট্রাড কোন ভাবে তৈরি হয়? চারটা চারটা ক্রোমাটিড একসাথে টেট্রাড বলে। হোমোলোগাস ক্রোমোজোম তো দুইটা, তাই না? হোমোলোগাস ক্রোমোজোম তো দুইটা, তাহলে ক্রোমাটিড করে চারটা। চারটা ক্রোমাটিডকে একসাথে কি বলা হবে? টেট্রাড। ক্রসিং ওভার হওয়ার আগে এক্স আকৃতির কি তৈরি হয়? এক্স আকৃতির কায়াজমা তৈরি হয়। ক্রসিং ওভার হওয়ার আগে এক্স আকৃতির কি তৈরি হয়? এক্স আকৃতির কায়াজমা তৈরি হয়। তাহলে কি কি মনে রাখবে এখান থেকে? এক্স আকৃতির কায়াজমা কোন ধাপে তৈরি হয়? প্যাকারিন ধাপে তৈরি হয়। টেট্রাড কোন ধাপে গঠন হয়? প্যাকারিন ধাপে গঠন হয়। ক্রসিং ওভার কোন ধাপে ঘটে? প্যাকারিন ধাপে ঘটে। ডিপ্লোডিনের ক্ষেত্রে মনে রাখবা লুপ তৈরি হয়। লুপ তৈরি হয় এবং প্রান্তীয়করণ হয়। লুপ তৈরি হয় এবং প্রান্তীয়করণ হয়। প্রশ্ন আসতে পারে প্রান্তীয়করণ কোন ধাপে শুরু হয়? ডিপ্লোডিন ধাপে তৈরি হয়। লুপ কোথায় দেখা যায়? ডিপ্লোডিন ধাপে তৈরি দেখা যায়। এবং প্রান্তীয়করণের ফলে কত ডিগ্রি কোণ তৈরি হয়? 180 ডিগ্রি কোণ তৈরি হয় যদি একদিকে ক্রসিং ওভার হয়। 90 ডিগ্রি কোণ তৈরি হয় যদি দুই দিকে ক্রসিং ওভার হয়। যদি দুই দিকে ক্রসিং ওভার হয় তাহলে 90 ডিগ্রি কোণ তৈরি হয়, যদি একদিকে ক্রসিং ওভার হয় তাহলে 180 ডিগ্রি কোণ তৈরি হয়। ডায়াগনোসিস থেকে কি মনে রাখবা? ডায়াগনোসিস থেকে মনে রাখবা এখনো প্রান্তীয়করণ চলে। প্রান্তীয়করণ চলমান। প্রান্তীয়করণ এখনো কি? চলমান। প্রান্তীয়করণ এখনো চলমান। তাহলে প্রান্তীয়করণ এখনো দেখা যাচ্ছে। প্রান্তীয়করণ এখনো চলমান। প্রান্তীয়করণকে ইংলিশে টার্মিনালাইজেশন বলা হয়। এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। টার্মিনালাইজেশন কোথায় হয়? প্রান্তীয়করণ এখনো চলমান এবং সবকিছু অবিলুপ্ত। মানে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়াস এগুলো কি অবস্থায় আছে? বিলুপ্তির দিকে যাচ্ছে। নিউক্লিয়াস মেমব্রেন, নিউক্লিয়াস বিলুপ্তির দিকে চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই কথাগুলো মনে রাখবা। এর বাইরে দেখবা আর কোনো কিছু আসতেছে না। তাহলে প্রশ্ন ছিল কোষ বিভাজনে কোন পর্যায়ে সিনাপসিস ঘটে? সিনাপসিস মানে কি? জোর বাঁধা। জোর বাঁধে কোথায়? জাইগোটিন। জোর বাঁধে কোথায়? জাইগোটিন। তাহলে আনসার হবে জাইগোটিন। পরের প্রশ্ন, মিয়োসিসের কোষ বিভাজনে কোন পর্যায়ে হোমোলোগাস ক্রোমোজোম জোর বাঁধে? জাইগোটিন। হোমোলোগাস ক্রোমোজোম কোন ধাপে জোর বাঁধে? জাইগোটিন। তারপরে প্রশ্ন কি? মায়োসিস কোষ বিভাজনে কোন দশায় বাইভ্যালেন্ট তৈরি হয়? বাইভ্যালেন্ট, জাইগোটিন। দেখছো সবই জাইগোটিন। সবই জাইগোটিন থেকে প্রশ্নগুলো আসছে। ক্রোমোজোমের মধ্যে জিন বিনিময় ঘটে কখন? ক্রসিং ওভারের সময়। ক্রসিং ওভারে কি হয়? জিন বিনিময় ঘটে। ক্রসিং ওভার থেকে মনে রাখি, ক্রসিং ওভার কি আবিষ্কার করছে? থমাস থমাস হান্ট মর্গান। হ্যাঁ, থমাস হান্ট মর্গান, অর্গান না কিন্তু। একবার পরীক্ষা আসলো থমাস হান্ট অর্গান, অর্গান না মর্গান। থমাস হান্ট মর্গান। কোথায়? ভুট্টার কোষে। কোথায়? ভুট্টার কোষে। আচ্ছা, কিছু কিছু কথা মনে রাখবা। কি কি? মিওসিস একের, প্রোফেজ একের প্যাকাইটিন উপধাপ। প্যাকাইটিন উপধাপ মনে রাখবা। প্যাকাইটিন উপপর্যায়। মিওসিস একের, প্রোফেজ একের, প্যাকাইটিন উপধাপে নন সিস্টার ক্রোমাটিডে। কোথায়? নন সিস্টার ক্রোমাটিডে। নন সিস্টার ক্রোমাটিডে, সিস্টার না কিন্তু, নন সিস্টার ক্রোমাটিডে। নন সিস্টার ক্রোমাটিডে অংশ বিনিময়। নন সিস্টার ক্রোমাটিডে অংশ বিনিময়, এটাকে বলা হয় ক্রসিং ওভার। কি আবিষ্কার করছে? থমাস হান্ট মর্গান। কত সালে? সাল দরকার নাই, চাইলে বই থেকে দেখে নিতে পারো। সালটা বই থেকে দেখে নিও। ক্রসিং ওভার কত সালে হয়েছে, মানে কত সালে আবিষ্কার করছে, সালটা বই থেকে দেখে নিও। আর হচ্ছে কি আবিষ্কার করছে? থমাস হান্ট মর্গান। কোন কোষে? ভুট্টার কোষে। আচ্ছা, কাটার জন্য কোন এনজাইম, জোড়া লাগার জন্য কোন এনজাইম? এন্ডোনিউক্লিয়াস এনজাইম দিয়ে কাটে, আর ইন্টিগ্রেস এনজাইম দিয়ে জোড়া লাগে। ইন্টিগ্রেসের জায়গায় লাইগেজও থাকে, অনেক অনেক বইয়ের মধ্যে লাইগেজও লেখা আছে, এখান থেকে জোড়া লাগে, জানতে হবে। ক্রসিং ওভার সংঘটিত হয় কোন উপপর্যায়ে? প্যাকাটিন ধাপে। ক্রসিং ওভার কোথায় ঘটে? প্যাকাটিন উপপর্যায়ে ঘটে। ঠিক আছে, ক্রসিং ওভার কে কোথায় প্রত্যক্ষ করেন? থমাস হান্ট মর্গান। থমাস হান্ট থমাস হান্ট
মর্গান ভুট্টার কোষে, থমাস হান্ট মর্গান ভুট্টার কোষে। ঠিক আছে? মিউসিসের কোন পর্যায়ে লুপ তৈরি হয়? লুপ তৈরি হয় কোন পর্যায়ে? ডিপ্লোডিং পর্যায়ে। এবং আরেকটা কথা মনে রাখবা, মেটাফেজ একেও কিন্তু লুপ দেখা যায়, এটা একটু মনে রাখবা। মেটাফেজ একেও কিন্তু লুপ দেখা যায়, মেটাফেজ একেও কিন্তু লুপ দেখা যায়, জেনে রাখবা। লুপ যদি ক্রসিং ওভার দুই দিকে ঘটে, ধরো ক্রসিং ওভার এরকম ভাবে ঘটলো, ক্রসিং ওভার ক্রসিং ওভার ধরো এভাবে ঘটলো দুই দিকে, দুই দিকে, তাহলে লুপ হবে 90 ডিগ্রি। আর ক্রসিং ওভার যদি একদিকে হয় তাহলে 180 ডিগ্রি, যদি একদিকে হয় তাহলে কত? 180 ডিগ্রি। এটা মাথায় রাখবে। ওকে, মিউসিসের ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয় কোন ধাপে? মিউসিসের ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয় কোন ধাপে? তোমাদের বলছিলাম মেটাফেজ ধাপে। এটা ভালো করে মনে রাখবা। মেটাফেজ একে, মেটাফেজ একে কি হয় না? সেন্টিমিটার বিভক্ত হয় না। মেটাফেজ একে কি হয় না? নর্মাল মেটাফেজে যেরকম সেন্টিমিটার বিভক্ত হয়, মেটাফেজ একে সেন্টিমিটারটা বিভক্ত হয় না। আর সেন্টিমিটার বিভক্ত না হওয়ার কারণে, সেন্টিমিটারটা বিভক্ত না হওয়ার কারণে এই ধাপে এসে ক্রোমোজোমের সংখ্যাটা কি হয়ে যায়? অর্ধেক হয়ে যায়। এটাই মেইন কারণ, ক্রোমোজোমের সংখ্যা কি হয়? অর্ধেক হয়। পাশাপাশি ক্রসিং ওভারের গুরুত্বটা বই থেকে একটু দেখে যাই, হ্যাঁ? ক্রসিং ওভার গুরুত্ব এখান থেকে তোমার প্রশ্ন আসতে পারে, হ্যাঁ? ক্রসিং ওভার গুরুত্বের মধ্যে কি কি মনে রাখতে পারো? জেনেটিক ম্যাপ তৈরি, ক্রোমোজোমের জিনের অবস্থান নির্ণয়, জিনের যে রেখাকার বিন্যাস সেটা করতে, যে তারপরে জিনের বিন্যাস জানতে, যে ক্রোমোজোম ম্যাপিংটাও বললামই, ক্রোমোজোমের জিনের অবস্থান, তারপরে হচ্ছে বৈশিষ্ট্য, নতুন বৈশিষ্ট্য তৈরি হয়, এই বৈশিষ্ট্য কেমনে তৈরি হয় এটা বিন্যাসটা জানা যায়। এবং ক্রসিং ওভার না জানলে তুমি মেন্ডেলের সূত্র ব্যাখ্যা করতে পারবে না, কারণ মিউসিস দিয়ে মেন্ডেলের সূত্র ব্যাখ্যা করতে হয়, ইত্যাদি ইত্যাদি। এই ক্রসিং ওভারের গুরুত্বটা কিন্তু ভালো করে পড়ে যাবে। তাহলে মোটামুটি এই জিনিসগুলো পড়লেই না আসলে এই চ্যাপ্টারটা হয়ে যায় আসলে, হ্যাঁ? এই জিনিসগুলো পড়লেই এই চ্যাপ্টারে যা যা দরকার তা চলে আসে। ওকে, থ্যাংক ইউ।